কখনো রাতের বেলা অনিমার আর্তনাদ শুনতে পাওয়া যায়। হাসপাতালে মর্গের ভেতর থেকে তার চিৎকারের শব্দ ভেসে আসে। রাতের বেলায় ওখানে নাকি যারা ডিউটি করেন তারা নাকি এমনটাই শুনেছেন। কিন্তু শোনো ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। আমাদের আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের লেখা পাপের বিচার। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক। শুরু হচ্ছে পাপের বিচার। মিস্টার বক্সি, মিস্টার বক্সি, আমি আপনার সাথে কথা বলছি। শুনতে পাচ্ছেন আমার কথা? মিস্টার বক্সি, আপনি কি ঠিক আছেন? না, কোনো সাড়া দেন না রজত। বরং উনি যেন নিজের মনেই রাগে গজরাতে থাকেন। কিন্তু কি এমন ঘটনা ঘটল রজত বক্সির মতো অমন দুঁদে এক পুলিশ অফিসারের সাথে, যে কিনা অপরাধীদের ত্রাস ছিল, আজ সেই কেন এইভাবে একজন মেন্টাল পেশেন্ট হয়ে উঠল? না, সেই উত্তর আমার মতো একজন মেন্টাল ডাক্তারের কাছেও নেই। তবে ওনার এই অবস্থা কেন হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্যই থানা থেকে সোজা ওনাকে আনা হয়েছে আমার অ্যাসাইলামে। আমি প্রবাল ব্যানার্জি, সুপারভাইজার অব আগরপাড়া মেন্টাল অ্যাসাইলাম। তাছাড়া এই রজত বক্সি যে শুধু একজন মেন্টাল পেশেন্ট তাই তো নয়, বরং পাঁচটি মার্ডারের দায় ওনার মাথার উপর। তাই ওনার এই কন্ডিশন সত্যি না পুরোটাই সাজানো তা জানতে ওনার সঙ্গে আসা অফিসার ইনচার্জ পরিতোষ বাবুও যে বেশ আগ্রহী হয়ে আছেন তা ওনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। অ্যাসাইলামের করিডোরে দাঁড়িয়ে আমার মনে যখন এত প্রশ্ন ভিড় করছে ক্রমাগত, ঠিক সেই মুহূর্তেই দেখি আমার অ্যাসাইলামের বাইরে মানে চারিদিকে মিডিয়া একেবারে ছয়লাপ হয়ে উঠেছে। অথচ এই অবস্থার মধ্যেও রজতের মুখে লেগে রয়েছে একটা অদ্ভুত রকমের হাসি, আর হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। বাইরে মিডিয়ার ভিড় দেখে সেই সিগারেটটিতে বারবার টান দিয়ে রজত বক্সি নিজের ওই অদ্ভুত হাসিটা দিয়ে নিজের ভেতরের অসম্ভব রাগকে যেন চেপে রাখবার চেষ্টা করে চলেছেন অবিরত। ঠিক এই সময় মিডিয়ার তরফ থেকে একটি অল্প বয়সী ছেলে করিডোরের বাইরের গ্রিলের ফাঁক দিয়ে নিজের হাতে ধরা বুমটা রজতের দিকে বাড়িয়ে জিজ্ঞাসা করল, স্যার 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 আপনি এত কেস সলভ করেছেন, এবারে কি এমন হলো? কেন এমন অস্বাভাবিক আচরণ করছেন আপনি? কি হয়েছে আপনার? কোনো উত্তর দিচ্ছেন না কেন? আপনাকে পুলিশ হেফাজতেও কিছুদিন রাখা হলো, তারপর এমন কি হলো আপনার যে আপনাকে একেবারে এই মেন্টাল অ্যাসাইলামে নিয়ে আসা হলো? সত্যি কি আপনি আপনার মানসিক ভারসাম্য হারিয়েছেন, নাকি সবটাই আপনার নাটক? বলুন বলুন রজতবাবু, বলুন, উত্তর দিন রজতবাবু। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু মস্ত বড় একটা ক্ষতি স্যার, উত্তর দিন। আমি বা পরিতোষবাবু যখন ছেলেটির সামনে থেকে রজতকে সরাতে যাব, ঠিক সেই সময় ছেলেটির দিকে হঠাৎ করেই তাকায় রজত। তার চোখ মুখের ভাষা একেবারেই আলাদা। মনে হয় যেন দু চোখ দিয়ে রক্ত ঝরছে। সিগারেটের ছাইটা তার দিকে ছুঁড়ে দেয় রজত আর বলে ওঠে, আমি রজত নই, অনিমা। রজত তো আমার খুঁটি মাত্র। রজতের মুখে এই কথা শুনেই চমকে ওঠে সেই অল্প বয়সী রিপোর্টার, আর তাতেই সাংবাদিকের হাতে ধরা বুমটা পড়ে যায়। ওর পেছনে যে চিত্র সাংবাদিক ক্যামেরা ধরেছিল সেও যেন আঁতকে ওঠে।
তার হাত থেকেও পড়ে যায় সেই ক্যামেরা। কিন্তু সেই রিপোর্টারের চোখ দুটো স্থির ছিল রজতের দিকেই। কথাগুলো যে রজত স্বাভাবিক কণ্ঠে বলেনি সেটা আমার মতোই পরিষ্কারভাবে আন্দাজ করতে পেরেছিল সেই সাংবাদিক। এরপরেই সে তার ক্যামেরাম্যান সহ ক্যামেরা ও বুম দুটোই ওইখানে ফেলে দৌড়ে পালাতে শুরু করলো। রজতের দিক থেকে এক মুহূর্তের জন্য হলেও সকলে চোখ সরিয়ে ফেলেছিল। আর ঠিক সেই সময় রজতের কণ্ঠ থেকে ভেসে আসতে লাগলো সেই আসরিক হাসি। তারপরেই সে হিসিসে গলায় বলে উঠল, ভয় পেয়েছে, ও ভয় পেয়েছে। পালা পালা পালা, নয়তো আমি সবাইকে শেষ করে দেব। ওর গলাটা অদ্ভুত, যেন একজন মহিলা আর পুরুষ একত্রে কথা বলছে। আমি বহু মেন্টাল কন্ডিশনে থাকা পেশেন্টকে দেখেছি আমার জীবনে, কিন্তু এতটা ভয়ঙ্কর কাউকে দেখিনি, কাউকে না। মুহূর্তে রজত বক্সির ওই হাসি মুখটা আবারও গম্ভীর হয়ে গেল, আর চোখের মণি দুটো ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করলো, সারা শরীর কাঁপতে শুরু করলো। সরে যান সবাই। ফোর্স, কর্ডন দ্য প্লেস ইমিডিয়েটলি। নার্স, শিগগিরই ওনাকে ক্যাবিনে শিফট করুন, এক্ষুনি ওনাকে ইঞ্জেকশন দিতে হবে। এই বলে আমি আমার অ্যাসাইলামের লোকজনদের ডাকার সঙ্গে সঙ্গেই তার ছুটে এসে রজতবাবুকে ধরে নিয়ে চলে গেলেন আমার অ্যাসাইলামের ভেতরে। আমি সঙ্গে সঙ্গে বাইরের কোলাপসেবল গেটটা বন্ধ করতে বললাম। রজতবাবুকে যেন কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। আমার অ্যাসাইলামের 7-8 জন মিলেও যেন তাকে আটকে রাখতে পারছেন না। তখন কোনো মতে স্ট্রেচারে শুইয়ে দিতেই আমি ওদের বললাম, ওনাকে এক্ষুনি ক্যাবিনে নিয়ে যাও, দরকার হলে হাত পা সব বেঁধে রাখো। ওরা সেই মতো চলে যেতেই পুলিশের টিমের মধ্যে থেকে বেরিয়ে এলেন পরিতোষবাবু। তিনি আমাকে বললেন, প্লিজ প্লিজ তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন ওর। হ্যাঁ, আপনি আমার চেম্বারে গিয়ে বসুন, আমি আসছি। ইতিমধ্যেই রজতবাবুকে একটি কেবিনে প্রবেশ করানো হয়েছে দেখে আমি পরিতোষবাবুকে আমার চেম্বারের দিকে এগিয়ে দিয়ে ছুটে গেলাম রজতবাবুর কেবিনের দিকে। গিয়ে দেখি রজতবাবুর শরীরে যেন ইতিমধ্যেই অসুর ভর করেছে। আমি আর দেরি না করে সকলকে নির্দেশ দিলাম রজতবাবুকে মাস্টার কেবিনে নিয়ে যেতে। সেখানে গিয়ে মোটা দড়ি আর চামড়ার বেল্ট দিয়ে তার হাত পা এমনকি কোমর পর্যন্ত বেঁধে দেওয়া হলো। তবু রজতবাবুকে ধরে রাখা যাচ্ছে না। তিনি অদ্ভুত গলায় চিৎকার করে চলেছেন অবিরত। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। আপাতত ওনাকে স্যালাইন দিন, তারপর আমি কেস ডিটেলটা নিয়ে এসে দেখে বলছি কি করতে হবে। আমি চলে গেলাম আমার চেম্বারের দিকে, কারণ রজতবাবুর বর্তমান যে অবস্থা তাতে ওনার প্রপার ট্রিটমেন্ট শুরু করার আগে ওনার সব কেস ডিটেলটা আমার জানা খুব জরুরি। আমি দ্রুততার সঙ্গে আমার চেম্বারে গিয়ে দেখলাম পরিতোষবাবু ইতিমধ্যেই সেখানে বসে আছেন। আমি তার সামনে নিজের চেয়ারে বসে কিছু বলার আগেই তিনি বললেন, রজত কেমন আছে? আপাতত সামাল দেয়া গেছে। যাক, উফ, এত ব্রিলিয়ান্ট একজন অফিসারের হঠাৎ যে কি হলো। শুনুন ডক্টর প্রবাল, এখন রজতকে পুলিশি হেফাজতে একেবারেই রাখা যাবে না। আমাদের ওখানে ওকে সামলানো যাচ্ছে না, তাই তো কোর্টের থেকে স্পেশাল পারমিশন নিয়ে আমি ওকে এখানে নিয়ে এলাম। আপনি হয়তো কিছুদিন ওকে অবজারভেশনে রাখলে সবটা ভালো বুঝবেন। আমার বিশ্বাস অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলেই এমনটা ঘটেছে। ঠিক সেই মুহূর্তে একটি অল্প বয়সী মেয়ে উকিলের ড্রেস পরে একেবারে আমার চেম্বারে এসে ঢুকে বলে উঠলেন, না, উনি অসুস্থ নন, উনি খুনি স্যার। উনি আমার বাবা হলেও আমি এই কথাটাই বারবার বলবো যে মিস্টার রজত বক্সি একজন খুনি। আরোহী, এসব তুমি ঠিকই বলছি, একদম ঠিক বলছি। একটা নয়, দুটো নয়, 5-5টা মানুষকে উনি নৃশংসভাবে খুন করেছেন। আপনি না মানলেও বাইরের সবাই অন্তত তাই বলছে। বাইরে কে কি বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি জানি রজত খুনি নয়, ও অসুস্থ, কোনো কারণে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আপনি প্রমাণ করতে পারবেন এই কথাটা? আমি না পারি, প্রবালবাবু নিশ্চয়ই পারবেন। অতীতেও উনি এরকম অনেক কেসই হ্যান্ডেল করেছেন,
কি প্রবালবাবু? হ্যাঁ, করেছি। আমার তো মনে হচ্ছে কেসটা পার্সোনালিটি ডিসঅর্ডার বা ক্রিপসোফ্রেনিয়া, এছাড়া আর কিছুই না। আচ্ছা কেন বলুন তো, কি কারণে? কি কারণে আপনারা বারবার বাবাকে রুগী সাজিয়ে আইনের ঘেরাটোপ থেকে মুক্ত করবার চেষ্টা করছেন? এটা একেবারেই ঠিক করছেন না কিন্তু আপনারা। আইনকে আইনের কাজটুকু করতে দিন। দেখুন, আপনারা সবাই হয়তো ওই ভালো মানুষ সেজে থাকা রজত বক্সিকে চেনেন, কিন্তু আমি আসলে অমানুষ রজত বক্সিকে চিনি। আইনের চোখে উনি মহান সেজে থাকতেন শুধুমাত্র। আইনের পোশাক আর পদের আড়ালে থেকে এমন অনেক বেআইনি কাজও উনি করেছেন অনায়াসে। আমার মা আসলে ওনার আসল চেহারাটা চিনে ফেলেছিল, তাই উনি আমার মাকেও... প্লিজ প্লিজ আমাকে ওনাকে জেরা করতে দিন। ওর হাতে এতগুলো ডাক্তারের খুন হয়েছে, বিষয়টা কিন্তু একেবারেই সহজ নয়। সহজ নয় বলেই তো বলছি, আগে রজতের সুস্থ হওয়াটা প্রয়োজন। ওর হাতে খুনগুলো হয়েছে ঠিকই, কিন্তু ও কেন খুন করেছে সেটার আসল কারণটা কিছুতেই বোঝা যাচ্ছে না। যে কবার ওকে ভিকটিমের বডির পাশে পাওয়া গেছে ততবারই অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আচ্ছা, তুমি তো বলছিলে আইনের পোশাকের আড়ালে ও অনেক বেআইনি কাজ করেছে। যে এমন কাজ করতে পারে সে কি নিজের হাতে সব খুন করে ওখানে পড়ে থাকতো বলো? ও তো চাইলেই আইনের ফাঁক ব্যবহার করে ওখান থেকে হাসতে হাসতে পালিয়ে যেতে পারতো। কি পারতো না? তাহলে ও পালালো না কেন? আর সবকটা খুনের ইনভেস্টিগেশন রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, সেসব তো সে কথা বলছে না স্যার, তাই না? হ্যাঁ, তা ঠিকই। প্রত্যেকটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে গিয়েই জানা যায় যে সেই খুনগুলো রজতের হাতেই হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টগুলোতেও তেমনটা বেরিয়েছে। কিন্তু রজতের বয়ানের সাথে ওই মার্ডারের বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলোর কিন্তু কোনো তথ্যই খাপ খাচ্ছে না। তাছাড়া খুনগুলো যেভাবে হয়েছে আরোহী, তা এত নৃশংস, এতটাই ভয়াবহ যে কোনো সুস্থ মানুষের পক্ষে ওই খুনগুলো করা একেবারেই পসিবল নয়। ক্রিমিনাল সাইকোলজিটাও তো তুমি পড়েছো নাকি? আমি বলছি শোনো, এই সব কিছু বড্ড জটিল মিস আরোহী, সময় লাগবে। যতক্ষণ না পর্যন্ত রজত নিজের মুখে সবটা খোলসা করছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বুঝতে পারা যাচ্ছে না। রজতকে তুমি দোষী মানো আর যাই ভাবো, সে তো তোমার বাবা। তাই আইন তার কাজ অবশ্যই করবে, তবে তার আগে ওর ঠিক হওয়াটা খুব দরকার। আমার কথা শোনো, ও আগে সুস্থ হোক, তারপরে সব ইনভেস্টিগেশন করা হবে। আর এই সুস্থ হয়ে ওঠার দিনগুলোর মধ্যে যদি ওই লোকটার হাতে আবারও একটা খুন হয়ে যায়, আপনি পারবেন সেই রেসপন্সিবিলিটি নিতে? দিতে পারবেন সেই সিকিউরিটি? এমনটা হলে আমি কিন্তু কোর্টে আপনার ডিপার্টমেন্টকেও ছেড়ে কথা বলবো না স্যার। আরোহীর এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না পরিতোষবাবু। তিনি কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন আরোহীর দিকে। আরোহী কিন্তু তাকিয়ে রইল কড়া দৃষ্টিতে। তারপরে সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, কিন্তু স্যার, আমি আপনার সঙ্গে এই কেস স্টাডিটাতে পুরোপুরি থাকতে চাই। আমি তা করতে দিতে বাধ্য নই। কিন্তু মেয়ে হিসেবে নিশ্চয়ই সে অধিকার আমার আছে স্যার। মেয়ে? হাসালেন আরোহী বক্সি। আপনি মেয়ে হয়ে নিজের বাপকে খুনের দায়ে ফাঁসাতে চাইছেন? অন্যদিকে আপনিই বলছেন যে... হ্যাঁ, বলছি তার কারণ ওই লোকটার আসল রূপটা আমিও দেখতে চাই স্যার। আমার মা ওই লোকটার আসল রূপটা দেখে ফেলেছিল বলে আমার মাকে ওই লোকটা পুড়িয়ে মেরেছিল, আর তারপরেও স্রেফ আইনের রক্ষক বলে লোকটা নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এবার আমি চাইছি তেমন কোনো সুযোগ যেন ওই মানুষটা আর না পায়। ওকে থাকতে দিন, সত্যিটা জানার অধিকার ওর আছে। এরপর আমি আর দেরি না করে পরিতোষবাবুকে বিদায় জানিয়ে সোজা গিয়ে দাঁড়ালাম অ্যাসাইলামের মাস্টার কেবিনে। দাঁড়ালাম একেবারে রজতের সামনে। দেখলাম রজতের চোখ দুটো বন্ধ। আমি আর আরোহী ছাড়া বাকিদের ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। এরপরে চেয়ারটা টেনে রজতের পাশে বসে আমি ভালো করে রজতকে স্টাডি করতে লাগলাম। তারপরে আরোহীকে উদ্দেশ্য করে বললাম, আমি কিছুতেই বুঝতে পারছি না এত নামী একজন পুলিশ অফিসারের এমন অবস্থা হলো কি করে। ওনার ছবি তো প্রায় খবরের কাগজে দেখতাম, এমনকি মিডিয়াতেও নানা বিষয়ে বক্তব্য রাখতে দেখতাম। আজকে এইভাবে হাসপাতালের বেডে ওনাকে পড়ে থাকতে দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। এমনটাও কি সম্ভব? নিয়তি ডক্টর ব্যানার্জি, নিয়তি বোধহয় একেই বলে। লোকটা যতটা কষ্ট দিয়ে আমার মাকে মেরেছিল, ঠিক ততটাই কষ্ট ওনাকেও পেতে হবে।
তুমি এখনো ওনার মেয়ে হয়েই কথা বলছো আরোহী। আর মেয়ে হয়ে কথা বললে তুমি কখনোই সত্যিটা দেখতে পারবে না। তাই আমি তোমাকে সাজেস্ট করব, মেয়ে বা ওনার এগেনস্টে কেস ফাইল করা উকিল হিসেবে নয়, বরং ওনাকে নিরপেক্ষ নজর দিয়ে দেখো। এই বলে আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রজতের রিপোর্ট চার্টগুলো ভালোভাবে ফলো আপ করে আরোহীকে নিয়ে বেরোতে যাব, ঠিক এমন সময় পেছন থেকে ডেকে উঠল আবার সেই নারী পুরুষের দ্বৈত কণ্ঠ, যা শুনে এবার আমি যত না ভয় পেলাম তার থেকে অনেক বেশি ভয়ে শিউরে উঠল আরোহী নিজে। এটা কি কি ছিল এটা? আমরা দুজনেই চোখে মুখে প্রচন্ড ভয় নিয়ে পেছন ফিরে তাকাতেই দেখলাম রজতের চোখ দুটো খোলা, আর তার মণির রং একেবারে বদলে গিয়েছে। কালো মণির পরিবর্তে সেখানে রয়েছে দুটো সাদা মণি, আর তার খোলাটে বর্ণ ভয়ঙ্করভাবে আকর্ষণ করছে আমাদেরকে, রজতের দিকে। ডাক্তারি জীবনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন কোনো দিনও আমাকে হতে হয়নি। আমার আর আরোহীর যেন দেয়ালে পিঠ ঠেকে গেল। এমন সময় আমরা দেখলাম রজত উঠে বসলো খাটের উপরে। মুহূর্তে ঘরের মধ্যে একটা প্রচন্ড শীতল হাওয়া বইতে শুরু করল, যাতে ঘরের মধ্যে থাকা আসবাবপত্রগুলো নিজেদের মতন একদিক থেকে আরেক দিকে বিক্ষিপ্তভাবে সরে যেতে লাগলো। ঘরের আলোগুলো জ্বলতে নিভতে শুরু করলো। দিনের বেলাতেও যে হাসপাতালের একটি ঘরে এমন কাণ্ড হতে পারে তা শুধু আরোহী না, আমিও কল্পনা করতে পারিনি। এরই মধ্যে রজতের শরীরটা ধীরে ধীরে শূন্যে ধাবিত হয়েছে। একসময় শূন্যে উঠে সেই শূন্যে থাকা অবস্থাতেই রজত বক্সী বাবু হয়ে বসে সেই ভয়ঙ্কর স্বরে হেসে চলেছে। তারপরে সেই ভয়ঙ্কর নারী পুরুষের দ্বৈত কণ্ঠস্বর যেন আমার উদ্দেশ্যে বলে উঠল, প্রবাল, আমাকে ভুলে গেলে? কে? আমি অনিমা। অনিমা গুপ্ত? 5 বছর আগে মেডিকেল কলেজে যিনি আত্মহত্যা করেছিলেন, সেই অনিমা গুপ্ত? আত্মহত্যা করিনি আমি, আত্মহত্যা করিনি। প্রবাল, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? যে ঘটনা থেকে পিঠ বাঁচাতে তুমি হাসপাতালটাই বদল করে ফেললে, অথচ আমাকে কি নৃশংসভাবে মরতে হলো সেদিন। পাশবিক ভাবে মেরে ফেলল ওরা। তুমি অবশ্য সেদিন ওখানে উপস্থিত ছিলে না, থাকলে আজকে তোমার মরদেহটাও তো আর পোস্টমর্টেমের রিপোর্টে বেরোতো তোমাকে মেরেছে পুলিশ অফিসার রজত। একটা খুনকে কি সহজে তোমরা সকলে আত্মহত্যা হিসাবে দেখিয়ে দিতে পারো, তাই না? দেখবে কেমন লাগে, দেখবে সেই একই ঘটনা যখন তোমাদের সাথে ঘটবে কেমন লাগে, দেখবে। কি গো, বলো না, দেখবে? আমি আর আরোহী যেন স্তম্ভিত হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। নড়াচড়া করার ক্ষমতাটুকু আমাদের রইল না। সারা শরীর ঘামে ভিজে যেতে লাগলো। অনিমা আর আমি একই মেডিকেল কলেজ থেকে MBBS থেকে শুরু করে স্পেশালিটি সব একসাথে করেছিলাম। ওর ইচ্ছা ছিল মানসিক ডাক্তার হওয়ার, কিন্তু সেই অনিমা এইভাবে এখন আমার সামনে। কি করে? ওর সঙ্গে যে খারাপ ঘটনাটা ঘটেছিল, তাতে যে ওর মৃত্যু হয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই। তাহলে ও আজ আমার সামনে এইভাবে কি করে? আমার মাথা কাজ করছিল না। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। ডাক্তার হয়েও আমার ভয় লাগতে শুরু করেছিল, এবং এই পরিস্থিতিটা কিভাবে সামাল দেব তা বুঝতে না পেরে
আমরা মাস্টার কেবিন থেকে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম এবং সেখান থেকে দ্রুত গিয়ে দাঁড়ালাম মর্গের সামনে। মুহূর্তে মর্গের দরজাটা হাট করে খুলে যায়। আলোগুলো জ্বলতে নিতে শুরু করে। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ করে সব আলো নিভে যায়। তারপর মর্গের ভেতরের একটি মৃদু লাল আলো জ্বলে ওঠে, আর আমি দেখতে পাই সেই লাল আলোর তলায় আবছা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে অনিমা। সে মর্গের ভেতরে দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছে, এদিকে এদিকে এসো, আমি এখানে, এই তো এখানে রয়েছি, এদিকে এসো। ভয়েতে চিৎকার করতে থাকে আরোহী। এসব কি হচ্ছে ডক্টর ব্যানার্জি? আমরা কেন দেখছি এসব? না, জানি না, আমিও জানি না কেন এসব দেখছি আমি। এতকালের ডাক্তারি জীবনে এমনটা কোনোদিনও ঘটেনি, বিশ্বাস করো। আমরা মর্গের সামনে এলাম কি করে? সে প্রশ্ন তো আমারও। একটা মেন্টাল হাসপাতালে মর্গ থাকবেই বা কেন? চমকে উঠলাম আমি আরোহীর এই প্রশ্ন শুনে। সত্যি তো, আমার অ্যাসাইলামে তো মর্গ নেই, থাকার কথাও নয়। তাহলে আমি যে সামনে দেখছি সব পচা গলা লাশের সারি, অনিমার ডাক শুনতে পাচ্ছি, এগুলো কি? সেই প্রশ্নের উত্তর তো আপনি দেবেন প্রবালবাবু, আপনি ছাড়া। আরোহীর কথা শেষ হওয়ার আগেই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে অনিমা সহ সবাই যেন উধাও হয়ে যায় চোখের নিমেষে। চারিদিকে দিনের আলো ফুটে ওঠে। আমি হতবাক হয়ে যখন দাঁড়িয়ে, তখন আরোহী প্রচণ্ড উত্তেজনা নিয়ে বলে ওঠে, কি কি হচ্ছে এগুলো? এখন তো দিনের আলো, তাহলে আমাদের চারপাশে এত অন্ধকার কেন? উফ, কি হচ্ছে এসব? জানি না আরোহী, কিন্তু শুধু একটা ব্যাপারে আমি নিশ্চিত। কি? তোমার বাবার এই মানসিক ভারসাম্যহীনতা একেবারেই স্বাভাবিক নয়। শুধু তাই নয়, ওর সঙ্গে এসব কি হচ্ছে তার কোনো উত্তর আমার কাছে নেই। তবে আমি জানি কার কাছে গেলে এসবের উত্তর আমি পাবো। কার কথা বলছেন আপনি? কে সে? নীলাদ্রি শেখর ভট্টাচার্য, প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট তান্ত্রিক। ও ও ও আমার বন্ধু স্থানীয়। আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। আমিও যাব। না রুহি, না, এই কেস এত সহজ নয়। তুমি নিজেকে আর এর মধ্যে জড়িও না। আমি যে জন্মসূত্রে এই কেসের সঙ্গে জড়িয়ে গেছি প্রবালবাবু, প্লিজ প্লিজ আপনি আর না করবেন না। ওকে, চলো তাহলে। গাড়িতে নীলাদ্রির বাড়ি যেতে যেতে আরোহী আর আমি কিছুটা ধাতস্থ হই। তবুও আমাদের মনে ভয় যেন এতটুকুও কাটেনি তখনও। সেই সময় আরোহী আমাকে বলে, আচ্ছা, আপনি সত্যি অনিমা গুপ্তর ব্যাচমেট ছিলেন? হ্যাঁ, ছিলাম। সে সত্যি সেদিন মারা গেছিল? আমার সামনে তাকে পোড়াতে নিয়ে যায় পুলিশ, তাও তার বাবাকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই। কাজেই অনিমা গুপ্ত বেঁচে থাকতে পারে না। আর সেই মার্ডার কেসটার এখনো আর কোনো অস্তিত্বই নেই। তবে কিছু উড়ো খবর শুনতে পাওয়া যায় যে আমাদের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নাকি এখনো রাতের বেলা অনিমার আর্তনাদ শুনতে পাওয়া যায়। হাসপাতালে মর্গের ভেতর থেকে তার চিৎকারের শব্দ ভেসে আসে। রাতের বেলায় ওখানে নাকি যারা ডিউটি করেন তারা নাকি এমনটাই শুনেছেন। কিন্তু বিষয়টা আরো জটিল হয়ে উঠছে। একেবারেই তাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে সলভ করতে হবে, না হলে আর কোনো উপায় নেই। কিন্তু ব্যাপারটা যে এমন কিছু হবে তা তো আমি ভাবতেও পারিনি। আমিও না, কিন্তু নিজেদের চোখে যা কিছু দেখলাম তাতে তো একবর্ণ মিথ্যে লুকিয়ে নেই, তাই না? আরোহীর মতো আমিও যেন নিজের চোখে দেখা জিনিসকে এতক্ষণ বিশ্বাস করতে পারছিলাম না। আমরা দুজনেই একটা ঘোরের মধ্যে থাকা অবস্থাতে চলে এলাম নীলাদ্রিদের বাড়ি। তার বাড়ির বাইরে দাঁড়িয়েই আমি অস্থির হয়ে তার ডোরবেলটা বাজালাম।
মুহূর্তে ভিতর থেকে নীলাদ্রির গম্ভীর গলায় আওয়াজ ভেসে এলো, আরে আসছি 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 রে বাবা। ওফ, এত সকাল সকাল আবার কে এলো? দরজাটা খুলতেই আমাদের নজর যায় কাঁচা পাকা দাড়িতে ভরে থাকা একটা মুখের দিকে। প্রবালবাবু দরজা খোলার সঙ্গে সঙ্গেই হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েন। এরপরে ভয়েতে জড়িয়ে ধরেন সেই ব্যক্তিকে। ডক্টর প্রবালকে এমন আচরণ করতে দেখে নীলাদ্রিবাবুও মারাত্মকভাবে ঘাবড়ে যান। তিনি তাড়াতাড়ি করে আমায় ইশারায় ভেতরে আসতে বলে দরজাটা বন্ধ করে দেন। দরজাটা বন্ধ করে দিয়ে প্রবালবাবুকে ধরাধরি করে নিয়ে এসে সোফায় বসান। এরপরে এক গ্লাস জল তার মুখের সামনে ধরে নীলাদ্রিবাবু খুব স্বাভাবিক এবং সহজ স্বরে বলেন, আগে এটা ঢক ঢক করে খেয়ে নে তো দেখি, তারপরে শুনবো তোর সব কথা। বাপ রে বাপ, অনেক ডাক্তারি পেশাদারিত্ব দেখিয়েছো। পাগলদের সঙ্গে থাকতে থাকতে তুমি নিজেও যে পাগলে পরিণত হবে সেটা আমি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম। হ্যাঁ, আর আমি যদি খুব ভুল না করি তাহলে তেমনটাই তো ঘটেছে, তাই না? প্রবালবাবু ঢকঢক করে গ্লাসে থাকা জলটুকু খেয়ে ফেলেন। এরপরে তিনি গ্লাসটাকে টেবিলের উপর রেখে দিয়ে হাঁফাতে শুরু করেন। মুখ দিয়ে কোনো কথাই বার করতে পারেন না তিনি। নীলাদ্রিবাবু তার হাতের উপরে হাত রেখে বলেন, আরে শান্ত হ তুই, শান্ত হ। যা ঘটেছে আমাকে খুলে বল। কি এমন হলো যে একজন ডাক্তারের আজকে একজন প্যারানর্মাল এক্সপার্টের কাছে ছুটে আসবার দরকার পড়েছে? কি ব্যাপার বলতো? মুহূর্তে আমি স্পষ্ট দেখতে পেলাম প্রবালবাবুর মুখে যেন আবার সেই ভয়ের ছায়া নেমে এলো। আমি বুঝতে পারলাম উনি সেই না ভুলতে পারা স্মৃতি হাতড়াচ্ছেন মরিয়া হয়ে। আমি ওনার মনের অবস্থা বুঝতে পারলাম খুব ভালো করেই, কারণ আমিও যে সেই একই স্মৃতি হাতড়াচ্ছিলাম ওখানে বসে, যা বুঝতে বাকি রইল না নীলাদ্রিবাবুরও। কি ব্যাপার বলতো? আচ্ছা, তোদের হাসপাতালে কি কোনো উল্টো পাল্টা জটিল কেস এসেছে নাকি, যেটা সলভ করতে তুই নিজেই পাজলড হয়ে পড়েছিস? আর এই মেয়েটিকে তো ঠিক চিনলাম না। আমি আরোহী বক্সি, পেশা একজন উকিল। উকিল? এ কি রে, তুই বাড়িতে উকিল নিয়ে ঢুকলি কেন? আমার নামে কেস করবি নাকি? কি হলো বলবি তো? আচ্ছা নীলাদ্রি, অনিমার কথা তোকে বলেছিলাম, মনে আছে? অনিমা? অনিমা গুপ্ত, যাকে নিয়ে 5 বছর আগে সেই অত কিছু হলো, সেই অনিমা? একদিন জানতে পারলাম কারা যেন অনিমাকে রেপ করে খুন করে দিয়েছে। আমি আন্দাজ করেছিলাম যে কারা এর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ওরা এত পাওয়ারফুল যে আমি মুখ খোলার সাহস পাইনি। তাই তাড়াতাড়ি অন্য কলেজে ট্রান্সফার নিয়ে পালিয়ে যাই। পরে এসব বিষয় যখন কাগজে লেখালেখি হচ্ছিল তখন জানতে পেরেছিলাম আমার ধারণাই ঠিক ছিল। ওর ব্যাচের ডাক্তাররা মিলে এই কাজ করেছে। একটা মেয়েও এর মধ্যে ছিল, তুই জানিস, যে ওর খুব ভালো বন্ধু ছিল। বিষয়টাকে পুলিশ আর রাজনৈতিক তরফ থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা অনেক করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতে শুরু করে। দফায় দফায় মিটিং মিছিল চলতে থাকে, তাই অত সহজে এটা ধামাচাপা দিতে তারা পারেনি। পরে অন্যরকম এক সেটিং করে ব্যাপারটা চাপা দেয়, তাই তো? হ্যাঁ, তবে কেসটা কিন্তু এখনো ওপেন আছে। আর এই কেসটাকে সলভ করবার দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ অফিসার রজত বক্সির ওপরে। তার চেয়ে বড় ক্রিমিনাল এক্সপার্ট তো এই মুহূর্তে কোথাও নেই। গোটা কলকাতা শহরে খুঁজলেও পাওয়া যাবে না। মানুষটা অনেক দিন ধরেই এই সব ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু কিন্তু কিচ্ছু নাকি উনি পাননি। তারপর প্রায় বছর 3 পর ওই অনিতা গুপ্তেরই 3 বছরের মৃত্যুবার্ষিকীর দিনের পর থেকেই কেসের মোড় ক্রমেই ঘুরে যেতে শুরু করে। রজত বক্সি নিজে একে একে সেই সব ডাক্তারদের খুন করতে শুরু করে। হোয়াট? কিন্তু কেন? সবাই ভেবেছিল ইচ্ছে করে, এমনকি আমিও প্রথম থেকে তাই ভেবেছিলাম। কিন্তু আজ সবটা নিজের চোখে দেখার পর। এখন সেই রজত বক্সি কোথায় আছে জানিস? কোথায়? আমার মেন্টাল অ্যাসাইলামে। ক্যান ইউ বিলিভ দ্যাট? বিশ্বাস করতে পারছিস? এমনটাও কোনোদিন সম্ভব? সে তো একটা পুলিশ, মানছি ওর মাথাটা একটু নয় অনেকটাই গরম। খুনিদেরকে যদি হাতে নাতে সে ধরেও ফেলে তাহলেও বা কি? তাদেরকে তো আইনি মতে শাস্তি দিতে হবে, তাই না? সেখানে ওদেরকে ধরে ধরে অমন ভয়ঙ্কর ভাবে কে মারে বল দেখি? প্রবালবাবুর কথাগুলো শুনতে শুনতে নীলাদ্রিবাবুর চোখ ক্রমে কুঁচকে আসতে থাকে।
মাথায় ভাঁজের সংখ্যাটাও অনেকাংশেই বেড়ে যায়। এই ঘটনাগুলোর মধ্যে যে অন্য কিছুর গন্ধ রয়েছে সেটা সে আন্দাজ করতে পেরেই বলে ওঠে, আচ্ছা, আমাকে ওই ডাক্তারদের ডেড বডিগুলোর ছবি দেখাতে পারবি? পারবো হয়তো, পোস্টমর্টমের রিপোর্টও রয়েছে। তবে একটু আগে আমার আর আরোহীর সামনে যা ঘটল তা সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। তুই তুই আমাকে উদ্ধার কর নীলাদ্রি, প্লিজ প্লিজ, ফর গড সেক। না হলে আমি পাগল হয়ে যাব, বিশ্বাস কর। না হলে আমি বদ্ধ উন্মাদ হয়ে যাব। একেবারে নীলাদ্রিবাবু, আমি আর প্রবালবাবু এইমাত্র যা দেখে এলাম তা স্বাভাবিক কোনো ঘটনা হতেই পারে না, একেবারেই না। জল হাতের বাইরে বেরিয়ে গেছে রে প্রবাল। এই কেসটা পুলিশ বা আইনজ্ঞদের দ্বারা আর বোঝা বা সলভ করা সম্ভব নয় বলেই আমার বিশ্বাস। আমার এতকালের এক্সপিরিয়েন্স বলছে এর সাথে প্যারানর্মাল কোনো একটা ব্যাপার জড়িয়ে আছে, আর সেটাকে নিয়েই এই গোটা ব্যাপারটা দানা বাঁধছে। আমাকে নিজের চোখে একবার রজতকে দেখতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে, আর সবটা জানতে হবে। রাতের বেলা আমি আলাদাভাবে রজতের কেবিনে গিয়ে ওর সঙ্গে কথা বলতে চাই। তোরা দুজনে চাইলে থাকতেই পারিস, কিন্তু সেখানে যা ঘটবে তার নিজের পায়ে দাঁড়িয়ে দেখা কিন্তু একেবারেই সহজ হবে না। আমি রাজি। বেশ, তাই হবে। এর মধ্যে আমার আরও কিছু জিনিস দরকার। আরোহী, এখনো পর্যন্ত যেসব ডাক্তারদের মৃত্যু হয়েছে তাদের সমস্ত ডিটেলস আর বডিগুলোর ছবি আশা করছি আপনি আমাকে জোগাড় করে এনে দিতে পারবেন। অবশ্যই সবকটার সফট কপি আমার কাছে আছে, ইভেন পোস্টমর্টম রিপোর্টগুলো। নীলাদ্রিবাবুর কথায় ঘাড় নাড়েন প্রবালবাবু। আমিও এরপরে নিজের কাজে লেগে পড়ি। একে একে সমস্ত তথ্য, ছবি সংগ্রহ করে এনে দিতে থাকি নীলাদ্রিবাবুকে। নীলাদ্রিবাবু সেগুলো ভালোভাবে স্টাডি করতে থাকে, আর এই স্টাডি করার মধ্যে দিয়েই সে জানতে পারে অনিমার অতৃপ্ত আত্মার উপস্থিতির কথা। অনিমার সাথেই যে রজতের কোনো একটা সম্পর্ক রয়েছে, এই বিষয়টা আন্দাজ করতে পেরেই সে একদিন রাতে প্রবালকে কল করে বলে, হ্যাঁ। হ্যালো প্রবাল, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, বল নীলাদ্রি। তোর গলাটা এরকম লাগছে কেন? ঘাবড়ে গেছিস মনে হচ্ছে। কিন্তু কেন, আবার কি ভূত দেখেছিস নাকি? ভূত আর আলাদা করে দেখবো কি রে? আজকে একবার রজতকে ভিজিট করতে গেছিলাম, দেখলাম কাঁচা মাংস খাবে বলছে, কাঁচা রক্ত চাইছে, মর্গ থেকে মরা নিয়ে আসতে বলছে। তাদের সাথে নাকি কথা বলবে সে, তাদের সাথে খেলবে। এসব কি হচ্ছে নীলাদ্রি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ওসব ভূতের প্রলাপ, চাপ নিস না। নেব না? শালা পাগলের প্রলাপ হলে না হয় মানতে পারতাম, শেষে চাকরি বাঁচাতে আমাকে ভূতের প্রলাপ শুনতে হবে। চিন্তা করিস না প্রবাল, তোর প্রলাপ শোনার দিন শেষ হয়েছে। আমি প্রতিটি কেস একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করেছি, আর এসবের মধ্যে থেকে উঠে আসছে এক ভয়ানক রহস্য। সেগুলো ওই ডাক্তারদের মৃত্যুর মধ্যে দিয়েই পরিষ্কার হয়েছে। তুই কি ছবিতে ওই ডাক্তারদের ডেড বডিগুলো একবারের জন্য দেখেছিস? ভাইরে, এক ভূতেই রক্ষে নেই, আবার যেচে গিয়ে মর্গে মৃতদেহ দেখব? আমাকে কি পাগল কুকুরে কামড়েছে? আমি আগেও দেখিনি, এখনো দেখতে চাই না, বিশ্বাস কর। দেখা উচিত ছিল প্রবাল, তাহলে বুঝতিস কি পৈশাচিক কষ্ট দিয়ে সবাইকে মারা হয়েছে। মনে হয়েছে কেউ যেন নিজের মনের স্বাদ মিটিয়েছে ওদের মৃত্যুর মধ্যে দিয়ে। ওই ছবিগুলো নিয়ে তার উপরে তান্ত্রিক ক্রিয়া করতেই বুঝতে পারি এ সাংঘাতিক। মনে হচ্ছিল আমি যেন নিজের ঘরে নয়, যেন মর্গের ভিতরে বসে রয়েছি। আরে সব মৃতদেহগুলো আমাকে ঘিরে রয়েছে। তারা তাদের সঙ্গে হওয়া ঘটনাগুলো আমাকে কানে কানে বলতে চাইছে। ভাবতে পারছিস? ভাবতে কষ্ট হলেও অবাক হচ্ছি না। তোর কাছে আর এসব কি? তোর তো যত সব ওই ভূত নিয়েই কারবার, তাই না? তা ঠিক প্রবাল, কিন্তু তুই ভাব, আমি এতকাল ধরে প্যারানর্মাল বিষয়ে কত কিছুই না স্টাডি করেছি, কিন্তু কোনোদিনও এমনটা দেখিনি। এই শোন, কালকে আমি একবার তোর হাসপাতালে যাব। আগে তোর সাথে চেম্বারে বসে কিছুক্ষণ কথা বলবো। এই সব বিষয়গুলো নিয়ে তোকে অনেক অনেক কথা জানাতে হবে। তারপর না হয় তোকে নিয়ে একবার রজতের কেবিনে যাব। শোন, তুই এক কাজ কর, ওই আরোহী বলে মেয়েটিকেও কাল ডেকে নে, আর তোর সুপারকে আজই বলে রাখ
একে একে যেভাবে সব ডাক্তাররা মারা গেছে তাতে করে বোঝাই যাচ্ছে যে অনিমা নিজের সাথে হওয়া অত্যাচারের প্রতিশোধ নিয়েছে। এরপর সে প্রাণ নেবে রজতের, আর তাও কালকের মধ্যেই। কারণ ভুলে যাস না, কালই ওর মৃত্যুবার্ষিকী, তাও 5 বছরের। এই বলেই ফোনটা রেখে দিল নীলাদ্রি। সবটা শোনবার পরে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম আমি। এগুলো সবই বাস্তব ছিল নাকি কল্পনা, কোনোটাই পরিষ্কারভাবে তার সামনে ধরা দিতে চাইছিল না। কেবল সময় এগিয়ে যাচ্ছিল, ঘড়ির কাঁটাটা টিকটিক শব্দ করতে করতে নিজের ছন্দে ঘুরে যাচ্ছিল। নীলাদ্রি পরের দিন ভোর হতেই প্রস্তুত হয়ে নিল। এরপরে সমস্ত সরঞ্জাম নিয়ে সে এসে হাজির হলো মেন্টাল অ্যাসাইলামে। সেখানে নিয়ম মাফিক আমার কেবিনে গিয়ে ঢুকল। আরোহীও ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। এবার নীলাদ্রিকে আমি বললাম, আমার আর তর সইছে না রে, আরোহীও খুব এক্সাইটেড। এখন তাহলে তুই আমাকে শান্তিতে সবটা বোঝা। নীলাদ্রি তাড়াতাড়ি করে নিজের কাছে থাকা তথ্যগুলোকে আমার সামনে থাকা টেবিলের ওপর রাখল। তার মধ্যে থাকা ছবিগুলো দেখেই আমি ভয়েতে আঁতকে উঠলাম। এখানে 5 জন ডাক্তারের ডেড বডির ছবি রয়েছে। এক একটা মৃত্যু এক এক রকমের ভয়ঙ্কর। দেখ, কারুর চোখ উপড়ে নেওয়া হয়েছে, কারুর শরীরটাকে মাটিতে একেবারে পুঁতে কেবল মাথাটুকু বার করে রেখে দেওয়া হয়েছে, আর মুখের মধ্যে পিঁপড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর একজনের অবস্থা দেখ, লিভারটাকে কেটে শরীরের বাইরে বের করে দেওয়া হয়েছে, সেই সঙ্গে পেনিসটাও কেটে দেওয়া হয়েছে। আর এটা দেখ, একটা মেয়ের ছবি। মেয়েটির যোনির ভিতরে প্রায় 3টে বড় বড় মাথার ক্লিপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই সঙ্গে হাত পা বেঁধে গলার নলি কেটে তাকে রডের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারছিস? আরও একটা আশ্চর্যের বিষয় কি জানিস? কি? অনিমাকে যখন মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তখন তার ডেড বডিটাও এরকমই ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছিল। অনিমার শরীরে থাকা আঘাতগুলোর সাথে এই মৃত্যুগুলোর একটা অত্যাবশ্যক মিল তো রয়েছেই। কিন্তু প্রশ্ন হলো, রজত তা জানলো কি করে? আর ঠিক ওইভাবেই কি করে মারলো যেভাবে অনিমার মৃত্যু ঘটেছিল? এই সবকটা প্রশ্নের সমাধান এখানে বসে হবে না। এর জন্য রজতের সাথে কথা বলতে হবে। রজতকে তোরা যে রূপে দেখেছিস সেটা আসলে ওর আসল রূপ নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে আরও ভয়ানক একটা চেহারা। সেটা আমাকে খুঁজে বের করতেই হবে, আর আজকেই। একটা বিশেষ রিচুয়াল করতে হবে তার জন্য। চল এবারে, আর দেরি করলে চলবে না। আজকে তুইও আমার সাথে থাকবি। এতকাল ধরে তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি না কিভাবে আমি এই ধরনের রিচুয়ালগুলো করি। আজকে আমি তোকে সেটা সবটা দেখাবো। এই কথাগুলো বলেই নীলাদ্রিবাবু আমাকে আর প্রবালবাবুকে সাথে নিয়ে বাবার কেবিনের দিকে যান। সেখানে গিয়ে আমার বাবার অবস্থা দেখেই তিনি ঘাবড়ে যান। তারপর আমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনি দরজা বন্ধ করে দেন। আর এরপর তিনি আমাদের বলেন, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। আমাকে পুরো ব্যাপারটা আগে দেখতে হবে। এই বলেই তিনি নিজের সঙ্গে আনা ঝোলা থেকে একটা গঙ্গা জলের শিশি, রুদ্রাক্ষের মালা, সিঁদুর, জবা ফুল এবং কিছু হরিতকি বার করলেন। তোর হাতে এসব কি নীলাদ্রি? এসব মালা, তারপরে গঙ্গা জল। চুপ, একদম চুপ করে থাক। আমি যেটা করতে চাইছি সেটা আমাকে ঠিক করে করতে দে। এতটুকু বলেই নীলাদ্রিবাবু নিজের মতন করে কাজ শুরু করে দিলেন। সে ওই মালাটিকে হাতে নিয়ে পরিয়ে দিলেন কেবিনের বেডে শায়িত আমার বাবার গলায়। বাবা তখন নিদ্রামগ্ন। এরপরে গঙ্গা জলের শিশি থেকে কয়েক ফোঁটা করে গঙ্গা জল নিয়ে ওই ঘরের আর খাটের চারপাশে ছিটিয়ে দিতে শুরু করলেন তিনি। তার সাথে বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে লাগলেন। ওম হ্রিং ক্লিম কুম কিম হুম ক্লিম কুম কিং হুং ফট স্বাহা। ওম হ্রিম ক্লিম কুম হিম হুম ক্লিম কুম কিং হুং ফট স্বাহা। তিনি এক নাগারে মন্ত্রপাঠ করতে থাকলেন। এমন সময় হঠাৎ করে আমার বাবার বন্ধ চোখটা খুলে গেল। সে আবারও সে ভয়ঙ্কর স্বরে চিৎকার করতে শুরু করলো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমাকে, যেতে দে এখান থেকে, যেতে দে। কার এত বড় সাহস যে আমাকে ডাকছে? সামনে আয়, সামনে আয়,
মুহূর্তে আমি দেখলাম আমার বাবার দু চোখ দিয়ে রক্ত ঝরছে। সেই দৃশ্য দেখে আমি এবং প্রবালবাবু রীতিমতন শিউরে উঠলাম। আমাদের শিরধারা বেয়ে যেন ঠান্ডা রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। নীলাদ্রিবাবু তখনও আমাদের হাত দেখিয়ে সামনের দিকে এগোতে বাধা দিতে থাকলো, আর বীর দর্পে বলতে থাকলো, আমি তোকে ডেকেছি অনিমা। আমি জানি তুই ওর শরীরে ঢুকেছিস। কেন ঢুকেছিস? কিসের জন্য ঢুকেছিস? সত্যিটা বল, বল, না হলে আমি তোকে ওর শরীর ছেড়ে চলে যেতে বাধ্য করবই। আমার শক্তি সম্পর্কে আশা করি তোর একটা ধারণা হয়েই গেছে, তাই আগে ভাগে সত্যিটা বলে দে বলছি। রজত রাগে গজরাতে শুরু করলো। এরপরে ওর মুখ থেকে বেরিয়ে এলো কিছুটা রক্ত বমি। সেই রক্ত বমি নীলাদ্রির মুখে ছুঁড়ে দিল রজত। নীলাদ্রি হাত দিয়ে কোনো রকমে সেই বমি সরিয়ে পুনরায় একইভাবে রজতকে আক্রমণ করতে শুরু করলো। রজতের শরীরটা খাটের থেকে ছিটকে গিয়ে লাগলো দেয়ালের সাথে। এরপর সিলিংয়ের সাথে ধাক্কা খেয়ে আবারও মাটিতে আছড়ে পড়ল। রাগে গজরাতে গজরাতে তার হাতের ও পায়ের শিরাগুলো একে একে ফেটে যেতে শুরু করলো। সেখান থেকে ধমনী ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রজত তখনও মুখ খুলল না। এরপরে নীলাদ্রি তার দিকে আরো কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিল, আর সাথে সাথে রজতের শরীরটা আগুনে পোড়ার মতন চিড়বিড় করে উঠল। রজতের মুখ থেকে গঙ্গানির শব্দ বেরিয়ে আসতে শুরু করলো। নীলাদ্রি কিন্তু তবুও হার মানল না। সে বলতেই থাকলো, বল সত্যিটা বল, বলছি বল সত্যিটা। ওরা আমাকে সেদিন রাত্রিবেলা আলাদাভাবে হাসপাতালের কোনার দিকের একটা ঘরে ডেকে পাঠিয়েছিল। ওরা প্রত্যেকেই আমার খুব কাছের বন্ধু ছিল। ওখানে 4 জন ছেলে আর একটা মেয়ে ছিল। মেয়েটাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আমার বেস্ট ফ্রেন্ড ছিল পল্লবী, কিন্তু সে যে এভাবে আমার মুখ বেঁধে দেবে আর হাত দুটোকে চেপে ধরে তামাশা দেখতে থাকবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। এরপর একে একে আমারই ব্যাচমেটরা ঝাঁপিয়ে পড়লো আমার শরীরটার উপর। আমার শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলে দিল জামা কাপড়গুলো। আমাকে বিবস্ত্র করে আঁচড়ে কামড়ে ভোগ করতে থাকলো ওরা। প্রত্যেকে 1 বার 2 বার 3 বার যতক্ষণ না ওদের মন ভরলো ততক্ষণ ধরে অত্যাচার করতে থাকলো আমার উপর। আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আর কেউ সেদিন আমাকে রক্ষা করতে এলো না, এমনকি আমার বেস্ট ফ্রেন্ড পল্লবীও না। আমি কোকাতে শেষ হয়ে গেলাম। ওরা যখন চলে যাচ্ছিল তখন আমার শরীরে প্রাণ ছিল। ওদের শান্তি হলো না। আমার মাথার কাছে একটা লোহার রড পড়েছিল, সেটা দিয়ে মেরে ওরা আমার মাথাটাও ফাটিয়ে দিল। কত বিক্ষত করে ফেলে চলে গেল আমাকে। আমি তো এই হাসপাতালের মানুষের সেবা করার জন্যই গেছিলাম। একজন ভালো ডাক্তার হয়ে উঠতে চেয়েছিলাম, সমাজের সেবা করতে চেয়েছিলাম। দুস্থ মানুষ যারা চিকিৎসার অভাবে মারা যায় তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সহ্য হলো না, ওদের সহ্য হলো না। হাসপাতালে চলতে থাকা জালিয়াতি সব ধরে ফেলে তা বন্ধ করার জন্য আওয়াজ তুলেছিলাম তার বিরুদ্ধে। ব্যাস, শেষ হয়ে যেতে হলো আমাকে। কি সেই যন্ত্রণা! সেদিন থেকে আমি ওই হাসপাতালে আটকে পড়লাম। আমার আত্মা মুক্তি পাচ্ছিল না। তারপরে একদিন আমি ওই রজত বক্সিকে পেলাম। আমি একেই হাতিয়ার বানালাম, ওর শরীরে প্রবেশ করলাম।
পুলিশের চোখকে ওই সকল শয়তানেরা ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। তাই আমি পুলিশের শরীরে ঢুকে ওদের সব কটাকে ওইভাবে শেষ করলাম। আমার শরীরে যেভাবে একে একে আঁচড় বসিয়েছিল, ওদের শরীরগুলো আমি সেভাবে ফালা ফালা করে দিলাম, সকলকে শেষ করে দিয়েছি। কিন্তু এবার রজতের পালা। না, আমি থাকতে তা কিছুতেই হবে না, কিছুতেই না। এই বলে নীলাদ্রি বারে বারে গঙ্গা জলের সাহায্যে আঘাত করতে লাগলো রজতের শরীরে। রজত ছটফট করতে থাকলো। রজতের শরীরটা কখনো বা দেয়ালের সাথে, আবার কখনো বা মাটির সাথে আছাড় খেতে লাগলো। মাথা সহ শরীরের অনেক জায়গা কেটে গেল, গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। কিন্তু শেষমেশ রজতের শরীরটা শূন্যে উঠে গেল, ভেসে রইল। চোখ দুটো একেবারে স্থির হয়ে গেল। আর ঠিক সেই সময়ে প্রচণ্ড জোরে আর্তচিৎকার করে উঠল রজত। জানলার কাঁচ ভেঙে কিছু একটা যেন তৎক্ষণাৎ বেরিয়ে গেল, আর সাথে সাথে রজতের শরীরটা খাটের উপর ধপাস করে পড়ল। নীলাদ্রি এরপর থামল। আমাকে উদ্দেশ্য করে ও বলল, যাক প্রবাল, আমার কাজ শেষ হয়েছে। সে চলে গেছে। অনিমার আত্মা মুক্তি পেয়েছে। সে রজতকে ছেড়ে চলে গেছে। আর কোনোদিনও রজতকে বিরক্ত করতে আসবে না অনিমা। ও রজতকে কেবল ওর খুনিদের শাস্তি দেওয়ার জন্যই ব্যবহার করেছিল, আর ওকে মেরে নিজে মুক্ত হতে চেয়েছিল। এইসব বিদেহী আত্মারা এমনটাই করে থাকে রে প্রবাল। কিন্তু আমি সেটা আগেই আন্দাজ করে ফেলতে পেরেছিলাম বলেই এমনটা হতে দিইনি। এবারে রজত একেবারে সুস্থ হয়ে যাবে। ওর মস্তিষ্কের চিকিৎসারও আর কোনো প্রয়োজন হবে না। রজত এবার চোখ খুলবে। হলো তাই। আমার বাবা সত্যি চোখ মেলে তাকালো। দৃষ্টি তখন একেবারেই স্বাভাবিক। নিজেকে এমনকি আমাকেও ঠিকঠাকভাবে চিনতে পারল বাবা। তারপরেই আমাকে সামনে দেখে নিজের কান্না আর ধরে রাখতে না পেরে আমার দুহাত ধরে কাঁদতে কাঁদতে বাবা বলে উঠল, আমায় ক্ষমা করে দে রে মা। আমি জানি আমি তোর আর তোর মায়ের উপর অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর মা, আমি তোর মাকে মারিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যার জন্য আমি সারা জীবনেও হয়তো নিজেকে আর ক্ষমা করতে পারবো না। এই বলে আরোহীর দু হাত ধরে রজত বক্সী কান্নায় ভেঙে পড়লেন। অমন একজন দুঁদে পুলিশ অফিসারকে ওইভাবে কান্নায় ভেঙে পড়তে দেখে আমিও খুব অবাক হলাম। তাই আর ওখানে না দাঁড়িয়ে নীলাদ্রিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম আমি। তারপর কেবিনের দরজা বন্ধ করে দিলাম। নীলাদ্রি তখন আমার কাঁধে হাত রেখে বলল, প্রবাল, বাস্তব জীবনের মধ্যেও এমন অনেক অনেক ঘটনা ঘটে যায় যেগুলো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ঘটলেও তা একেবারে অবাস্তব বলেই মনে হয়। সে আর বলতে, আমার আগামী জীবনে এমন ঘটনার সাক্ষী আমি আর হব কিনা জানি না, তবে হলে অবশ্যই আমি আবার খোঁজ করব আমার এই পরম বন্ধু নীলাদ্রি শেখরের।